ঠিক আছে? সো আপনাদের গুগল ক্লাসরুমে ম্যাথ দেওয়া আছে, মানে কিছু প্রবলেম দেওয়া আছে। সেই প্রবলেমগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন এই রিলেটেড। ঠিক আছে? অ্যাক্টিভিটি স্লাশ রিলেটেড কিছু প্রবলেম। তো আমরা আজকে একটা মেইনলি ইকুয়েশন দ্বারা করাবো। দেন ওই ইকুয়েশন গুলা থেকে আমরা হচ্ছে কিছু প্রবলেম সলিউশন করব। আচ্ছা। সো আমার তো মনে হয় না এই ২ টা ইকুয়েশন নিয়ে কি আর মানে গো থ্রু করার দরকার আছে? x বলতে কি বোঝায়, q নট বলতে কি বোঝায়, এগুলো কি গো থ্রু করার দরকার আছে নাকি আপনারা দেখেছিলেন? যদি না দেখে থাকেন তাহলে হালকা একটা রিভিউ দিতে হবে। স্যার আমার দেখার টাইম পাই নাই। আচ্ছা। তাহলে আমাদের হচ্ছে Q, এই যে ইকুয়েশন গুলো দেখেছিলাম, এই Q দ্বারা আমরা বুঝেছি হচ্ছে ফ্লো রেট। ঠিক আছে? Q দ্বারা আমরা ফ্লো রেট বুঝেছি। Q নট বলতে আমরা বুঝেছি ইনফ্লুয়েন্ট ফ্লো রেট, আর QW বলতে হচ্ছে ওয়েস্ট লাজের। এই যে আমাদের এই ছবিটা কিন্তু মেইনলি পুরোপুরি মনে রাখতে হবে। এই ছবিটা দেখে, দেখে কিন্তু আমরা এখন অঙ্কগুলা করব। দ্যাট মিনস আমার Q নট কোথায়? Q নট বলতে যখন যদি আমাদের Q নট এর ভ্যালু থাকে সেটা হচ্ছে এই জায়গায়। দ্যাট মিনস ইনফ্লুয়েন্ট এর জন্য। আচ্ছা। আর QW কোথায়? ওয়েস্ট লাজ এর জন্য ফ্লো রেট। ঠিক আছে? একইভাবে X হচ্ছে বায়োমাস কনসেনট্রেশন। আমরা এই ছবিতে দেখি X নট হচ্ছে ইনফ্লুয়েন্ট এর জন্য বায়োমাস কনসেনট্রেশন। এই শুধুমাত্র X আসতেছে এরেশন ট্যাংকে বায়োমাসের কনসেনট্রেশন। ঠিক আছে? দেন সেটা X হয়ে যাচ্ছে। এরপরে ফাইনাল ক্লারিফায়ার এসে XE হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এফ্লুয়েন্ট এর হচ্ছে বায়োমাস কনসেনট্রেশন XE, আর XU হচ্ছে আপনার হচ্ছে আন্ডার ফ্লো এর জন্য যেই বায়োমাস কনসেনট্রেশন। ঠিক আছে? তারপর হচ্ছে S দ্বারা হচ্ছে সলিউবল ফুড কনসেনট্রেশন। S নট কোথায়? S নট হচ্ছে ইনফ্লুয়েন্ট। দ্যাট মিনস ইনফ্লুয়েন্ট এর সবগুলাকে আমি নট দিয়ে প্রকাশ করতেছি। ঠিক আছে? আর শুধু S হচ্ছে এরেশন ট্যাংক এর জন্য। আর এই ভলিউমটা হচ্ছে এরেশন ট্যাংকের ভলিউম। ঠিক আছে? আর এরপরে KS, KD, K নট এগুলা আর খুব একটা ইম্পোর্টেন্ট না। এগুলা নিয়ে আমরা তাহলে এখন আর কথা বলতেছি না। ম্যাথ করার সময়ই দেখব। আচ্ছা। আর Y হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন অফ ফুড মাস কনভার্টেড টু বায়োমাস, এই ভ্যালুটাও আমাদের দেওয়া থাকবে। সো এটা নিয়ে আমি খুব একটা দেখতেছি না। আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে এতটুকু পর্যন্ত কভার করেছিলাম। তো আজকে আমরা দেখব যে এই যে আমরা ২ টা ইকুয়েশন দেখেছিলাম, একটা হচ্ছে সাসপেন্ডেড সলিড এর জন্য, আরেকটা হচ্ছে যে আচ্ছা আমরা একটু হোল্ড করি। আচ্ছা, আমরা হচ্ছে ২ টা ইকুয়েশন দেখেছিলাম। তো সেই ২ টা ইকুয়েশন থেকে আমরা কিছু ফর্মুলা ডিরাইভ করব। এজন্য আমাদের কিছু ওরা অ্যাজাম্পশন ধরে নিয়েছে। প্রথম ইকুয়েশন সেটা হচ্ছে এটা। এই ইকুয়েশনটা যে আসতেছে, এই এই যে এই ইকুয়েশনটা আসতেছে হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশনটা থেকে। দ্যাট মিনস 7.1 থেকে। 7.1 টাকে যদি আমরা এরেঞ্জ করি, যেখানে আমরা ধরব হচ্ছে x নট আর হচ্ছে xe এর ভ্যালু হচ্ছে নেগলিজিবল। ঠিক আছে? দ্যাট মিনস সেগুলোকে আমরা নেগলেক্ট করব। x নট আর xe। আমরা চলে যাচ্ছি প্রথম ইকুয়েশনে। প্রথম ইকুয়েশনে x নট টাকে যদি আমরা নেগলেক্ট করি আর xe কে নেগলেক্ট করি, তাহলে দ্যাট মিনস আমরা এই ২ টা ভ্যালুকে যদি 0 ধরে ফেলি, তাহলে কি এই পুরো টার্মটা কি থাকতেছে? আর থাকতেছে না। একইভাবে এই পুরো টার্মটাও আর থাকতেছে না। ঠিক আছে? কারণ কি? এখানে আমরা কেন আসলে 0 ধরতেছি? কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে আমরা যে এই ছবিতে দেখি, দেখা যাচ্ছে যে ইনফ্লুয়েন্ট আর এফ্লুয়েন্ট, এই যে ইনফ্লুয়েন্টে আর এফ্লুয়েন্টে যে বায়োমাস কনসেনট্রেশন, ঠিক আছে? যেটা হচ্ছে x নট আর xe, সো এই ২ টাকে আমরা নেগলিজিবল। ঠিক আছে? কম্পেয়ার টু দ্য আদার পয়েন্টস অফ দ্য সিস্টেম। মানে হচ্ছে আমাদের সিস্টেমের অন্যান্য জায়গায় যে x এর মান থাকতেছে, বায়োমাস কনসেনট্রেশন সেইগুলোর তুলনায় দেখা যাচ্ছে যে আমাদের এই জায়গায় ইনফ্লুয়েন্টে আর এফ্লুয়েন্টে যে বায়োমাস কনসেনট্রেশন সেটা খুবই নগণ্য। এইজন্যই আমরা এই ২ টাকে নেগলেক্ট করতেছি। ঠিক আছে? সো আমরা x নট আর xe কে নেগলেক্ট করার ফলে এই ২ টা টার্মই আমাদের চলে যাচ্ছে। শুধু থাকতেছে এই বাকি টার্মটুকু। সো বাকি টার্মটুকু থেকে আমরা যদি ইকুয়েশনটা ডিরাইভ করতে চাই, তাহলে আমরা লিখতে পারি কি? আমাদের এই সাইডে কি আছে? এই সাইডে আছে ভলিউম k নট x s ডিভাইডেড বাই ks প্লাস s মাইনাস kd x টাইমস ভলিউম লেখা যায় ইকুয়াল টু QW XU। ঠিক আছে? বুঝা যাচ্ছে? এই ২ টা টার্ম যদি চলে যায় তাহলে আমাদের এটা আসতেছে। সবাই কি বুঝতে পারতেছি নাকি কোথাও কোনো সমস্যা আছে? না স্যার বুঝতে পারছি। আচ্ছা। সো এখান থেকে আমরা তাহলে লেখা যায় কি? এখান থেকে যদি আমরা এই জিনিসটাকে একটু এরেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমরা লিখবো হচ্ছে দেখেন K নট আর S টা এই সাইডে রাখলাম, আর এই ভলিউমটাকে আমরা ওই সাইডে নিয়ে গেলাম। একইভাবে এই পোরশনটাকে ওই সাইডে নিয়ে গেলাম। আচ্ছা। সো পুরো কাজটা একবারে না করে একটু ভেঙে করি। দিস বাই KS প্লাস
এস ইকুয়াল টু আমরা হচ্ছে কিউ ডাব্লিউ এক্স ইউ প্লাস কে ডি টাইমস ভলিউম কে ডি ভলিউম আর হচ্ছে এখানে এক্স ছিল, ঠিক আছে, এখানে এক্স। সো আমরা এখন এইখান থেকে যদি আমরা এই জিনিসটাকে এখানে লিখি একটু ভালো করে, তাহলে আমাদের কি এই সাইডে হচ্ছে আমরা ভলিউম আর হচ্ছে ভলিউম আর যে এক্সটা আছে সেটা হচ্ছে আমরা এই ডান সাইডে নিয়ে যাব। তাহলে লেখা যাচ্ছে কি এই বাম সাইডে কি থাকতেছে কে নট আর এস থাকতেছে, আর নিচে কি থাকতেছে কে এস প্লাস এস ইকুয়াল টু আমরা এই যে এই ভলিউমটা আর এই যে এক্সটা এই দুইটাকে আমরা এই ডান সাইডে নিয়ে যাব। ঠিক আছে, ডান সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে। দ্যাট মিন্স থাকতেছে কি এখানে বলেন তো ইকুয়াল টু কিউ ডাব্লিউ এক্স ইউ ডিভাইডেড বাই ভলিউম টাইমস এক্স, তাই তো থাকতেছে না এখানে, প্লাস এখানে এই যে কেডি ভলিউম এক্স, তাহলে কি কি থাকতেছে শুধুমাত্র কেডি থাকতেছে, ভলিউম আর এক্সটা কাটাকাটি চলে যাচ্ছে। দ্যাট মিন্স এই যে এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করতে পারতেছি। আমরা এতটুকু বোঝা গেছে এই ইকুয়েশনটা কিভাবে আসছে, তাহলে এতটুকু বোঝা গেছে? কারো কোনো যদি স্যার রেসপন্স না একটু থাকে? আবার বুঝলে ভালো হইতো স্যার, এই জায়গাটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা, এই জায়গাটাতে বুঝতে পারেন নাই? একটু হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা, হিজিবিজি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের সুবিধার জন্য হোয়াইট বোর্ডে করি, তাহলে আপনাদের জন্য মেবি সুবিধা হবে। আচ্ছা, আমরা ইকুয়েশনটাকে কি দেখেছিলাম? আমরা ইকুয়েশনটা দেখেছিলাম হচ্ছে কিউ নট এক্স নট প্লাস ভলিউম কে নট এক্স এস divided by ks plus s minus kd times x equal to q naught minus q w times xe plus qw x u। সো আমরা এখান থেকে কি করেছিলাম, আমরা এখান থেকে x e আর x নট এই দুইটাকে নেগলিজিবল বলতেছি। কারণ কি, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের এই যে সিস্টেমের সমস্ত পয়েন্টের তুলনায় ইনফ্লুয়েন্ট আর এফ্লুয়েন্টে যে বায়োমাস কনসেন্ট্রেশন সেটা খুবই নগণ্য। এই জন্য আমরা এই x নট আর x e কে জিরো ধরতে পারতেছি, নেগলিজিবল। দ্যাট মিন্স কি আমার এই পুরো টার্মটা চলে যাচ্ছে আর এই পুরো টার্মটা কি ক্রস আউট হয়ে যাচ্ছে দুই সাইড থেকে, তাই না? দুই সাইড থেকে যদি ক্রস আউট হয়ে যায় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে ভলিউম টাইমস এই ভলিউমটাকে এটার সাথে গুণ করে দিলাম কে নট এক্স এস ডিভাইডেড বাই কে এস প্লাস এস মাইনাস ভলিউম টাইমস কে ডি টাইমস এক্স। লেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এখন কিউ ডাব্লিউ এক্স ইউ বোঝা যাচ্ছে তো কিভাবে আসছে এতটুকু এই লাইনটা বুঝছি সবাই? এই লাইনটা সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে এখন কি করব, এখন আমরা হচ্ছে এই ফ্যাক্টরটাকে আমরা ডান সাইডে নিয়ে যাব, আমাদের ইকুয়েশনের রাইট সাইডে নিয়ে যাব। রাইট সাইডে নিয়ে গেলে বাম সাইডে কি থাকতেছে ভলিউম কে নট এস এক্স বাই কে এস প্লাস এস ইকুয়াল টু কিউ ডাব্লিউ এক্স ইউ প্লাস ভলিউম টাইমস কে ডি টাইমস এক্স লেখা যায়। এখন হচ্ছে আমি উপরে শুধু আমি এই যে এইটা ভলিউম আর এক্স এই দুই সাইড থেকে আমি বাদ দিতে যাচ্ছি, তাহলে কি হচ্ছে ভলিউম আর এক্স দিয়ে দুই সাইডে যদি ভাগ করি তাহলে কি থাকতেছে এই সাইড থেকে এই পোরশনগুলো কাটাকাটি চলে যাচ্ছে আর এখানে থাকতেছে কি ভলিউম টাইমস এক্স আর এখানে কি ভলিউম আর এক্সটা কাটাকাটি চলে যাচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। সো এই ইকুয়েশনটা আমরা যদি আমাদের স্লাইডে চলে যাই, তাহলে দেখবো যে এই যে আমাদের স্লাইডে এই যে দেখেছেন এই সেম ইকুয়েশনটা ওরা নিয়ে আসছে। বুঝা গেছে এবার? আমাদের ডান সাইডে কেডি ছিল কিউ ডাব্লিউ এক্স ইউ আর
নিচে ভলিউম টাইমস এক্স, সো এটা। সো একইভাবে এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটার জন্য আমরা রেফার করব হচ্ছে এইটা। সো এই 2 নাম্বার ইকুয়েশনটা থেকে আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি। সেম প্রসিডিউরে আপনারা করে নিবেন। ডিরাইভ করার পরে দেখেন এই দুইটা সমীকরণের যদি আমরা লেফট হ্যান্ড সাইড খেয়াল করি, দেখেন k নট s ডিভাইডেড বাই ks প্লাস s, এটাও k নট s বাই ks প্লাস s। দ্যাট মিন্স এই দুইটা যদি ইকুয়াল হয়, এই দুইটা সমীকরণের লেফট সাইড আমার সেম। সো আমি কি বলতে পারি, এই দুইটার সমীকরণের রাইট সাইড ইকুয়াল বলা যায়। সো সেইটাকেই এখানে লিখেছে, দেখেন। বুঝা গেছে? জি স্যার। সো 7.5 টা কিভাবে আসছে সবাই বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, স্যার ঠিক আছে। 7.4 টা কি আমরা 7.2 কে রিঅ্যারেঞ্জ করে পেয়েছি? হ্যাঁ, 7.2 টাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করেই করেছি। জি স্যার। আচ্ছা। সো আমাদের 7.5 টা আমরা পাচ্ছি। সো এরপরে হচ্ছে আমাদের হাইড্রোলিক রিটেনশন টাইম বা হাইড্রোলিক রিটেনশন টাইম যেটাই বলি না কেন, ইন দ্য এরেশন ট্যাঙ্ক বা রিঅ্যাক্টর, সেটার সূত্র হচ্ছে T ইকুয়াল টু ভলিউম বাই কিউ নট। এটা আমরা আগেও দেখে আসছি। এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিউ নট, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবো। আর এই ভলিউমটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টরের ভলিউম, ঠিক আছে? উপরে যে ভলিউমটা পাচ্ছি। এখন হচ্ছে মিন সেল রেসিডেন্স টাইম বা এসআরটি বা স্লাজেজ, এটা কিন্তু অনেকগুলো নাম আছে। আপনাকে পরীক্ষা বলতে পারে এটার মিন সেল রেসিডেন্স টাইম, অথবা বলতে পারে এসআরটি বের করো, অথবা বলতে পারে স্লাজেজ, অথবা বলতে পারে যে দ্য এভারেজ টাইম দ্যাট দ্য সেল মাইক্রোঅর্গানিজম স্পেন্ট ইন দ্য রিঅ্যাক্টর বের করতে, ঠিক আছে? সো আমাদেরকে উচিত হচ্ছে প্রত্যেকটা নামই মনে রাখা। সো মিন সেল রেসিডেন্স টাইমটাকে আমরা টিসি দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে? সো টিসি ইকুয়াল টু এই ফর্মুলাটাও আমাদের লাগবে। তো যেইগুলোতে আমি টিক চিহ্ন দিতেছি এই ফর্মুলাগুলো একটু মুখস্থ করে রাখবেন। এগুলো পরীক্ষার জন্য লাগে। তো এখন দেখেন, এখন হচ্ছে আমাদের কথা হচ্ছে আমাদের এই ফর্মুলাটাকে ডিরাইভ করতে হবে 7.8। এই 7.8 এ আমরা কিভাবে 7.8 টা আমরা কিভাবে পাবো? এই যে 7.6, এই যে 7.6 এর যে ইকুয়েশনটা আর হচ্ছে 7.7 যে ইকুয়েশনটা আছে, এই দুইটা ইকুয়েশন যদি আমরা আমাদের যে ইকুয়েশন 7.5 আছে, ইকুয়েশন 7.5 হচ্ছে এই যে এটা। এখানে আমরা যদি বসাই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এই ইকুয়েশনটা। ঠিক আছে? সো আমরা যদি এই ইকুয়েশনটা পেয়ে যাই, এই ইকুয়েশনটা থেকে দেন আমরা হচ্ছে আমাদেরকে এমএলএসএস এর জন্য একটা ইকুয়েশন ডিরাইভ করতে হবে। কারণ পরীক্ষায় প্রায়ই আসে এমএলএসএস। সো এমএলএসএস এর এই ইকুয়েশনটা আসছে আমাদের এই 7.8 থেকে। আমরা তাহলে এই অংশটা একটু দেখাই। 7.8 থেকে আমরা কিভাবে এই ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি। ঠিক আছে? সো আমরা যদি 7.8 যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা পাইছি কোথা থেকে? এই দুইটা ইকুয়েশন, জাস্ট এই দুইটা ইকুয়েশনকে আমরা মান বসাইছি কোথায়? এই ইকুয়েশনের মধ্যে 7.5 এ। 7.5 এ বসিয়ে আমরা এরকম একটা ইকুয়েশন দাঁড়া করাইতে পারছি। সো এখন এটা থেকে আমরা 7.9 এর এই ইকুয়েশনটা ডিরাইভ করব। সো আমরা একটু দেখি তাহলে, আমাদের হোয়াইট বোর্ড ওপেন করি। আচ্ছা, সো আমাদের যে 7.8 এর যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল কি 1/TC। এই ইকুয়েশনটা কিন্তু লাগে। 7.8 এর যে ইকুয়েশনটা সেটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। এটা দিয়ে আমরা অঙ্ক করব একটু পরে। y টাইমস s নট মাইনাস s divided by t times x minus kd। সো এখান থেকে আমাদেরকে হচ্ছে এমএলএসএস এর ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে। দ্যাট মিনস আমাদের x এর জন্য একটা ইকুয়েশন দ্বারা করাবো। সো এখান থেকে যদি এমএলএসএস এর ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি তাহলে সেটা কিভাবে করা যেতে পারে? সো আমরা এই সাইডে 1 রাখলাম ইকুয়াল টু, আমরা টিসি কে ওই সাইডে নিয়ে গেলাম। তাহলে কি আসে? y টাইমস টিসি টাইমস s নট মাইনাস s ডিভাইডেড বাই টি এক্স লেখা যায় মাইনাস কেডি টাইমস টিসি। লেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আবার লিখি, এখান থেকে আমি টি আর এক্স টাকে একসাথে নিয়ে ফেললাম। পুরো ইকুয়েশনটাকে এখন নিচে আকারে লিখবো। তাহলে লেখা যায় কি ওয়াই টিসি এস নট মাইনাস এস মাইনাস এক্স টি
কেডি টিসি লেখা যায়? লেখা যায় এই সাইডে 1। সবাই বুঝতে পারতেছি? একটু রেসপন্স করেন। জি আচ্ছা স্যার, জি ক্লাস স্যার, দেখা যায়। যদি লেখা যায় তাহলে আমি এর পরের লাইনটা আমি একবারে লিখলাম, তাহলে আমার জন্য সুবিধা হয়। সেটা হচ্ছে আমি তাহলে এই ডান সাইডে এই বাম সাইডে নিয়ে যাব হচ্ছে x আর t কে। তাই না? ঠিক আছে? জি স্যার। আচ্ছা। সো এখান থেকে আমরা যেটা করতে পারি, এই পোরশনটাকে এখন আমরা বাম সাইডে ইকুয়েশনের বাম সাইডে নিয়ে আসি আর xt কমন নেই। xt যদি কমন নেই তাহলে থাকতেছে 1 প্লাস kd টাইমস tc ইকুয়াল টু y tc s নট মাইনাস s। ঠিক আছে? সো এটা যদি বুঝে থাকি তাহলে আমি এখানে একটু উপর থেকে আমি কিছু অংশ মুছি। ঠিক আছে? যেহেতু হোয়াইট বোর্ডটা খুব ছোট। সো এখান থেকে আমরা যেটা করতে পারি, সো আমরা এইখান থেকে এখানে আসতেছি। কিভাবে আসা যায়? তাহলে আমাদের দরকার হচ্ছে x, দ্যাট মিনস x ইকুয়াল টু y tc s নট মাইনাস s ডিভাইডেড বাই t টাইমস 1 প্লাস kd টাইমস tc। বলা যায়? এখন দেখি আমাদের ইকুয়েশনটা কি ছিল। আচ্ছা, এখানে হচ্ছে এই ইকুয়েশনে এটাই হচ্ছে আমাদের মেইনলি এমএলএসএস এর ইকুয়েশন। এমএলএসএস বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে এই x টাই হচ্ছে এমএলএসএস, যে আমাদের কতটুকু মিক্স লিকার সাসপেন্ডেড সলিড এর কনসেন্ট্রেশন কত সেটা হচ্ছে এমএলএসএস। সো এখন হচ্ছে আমাদের এই টিসি আর টি এই দুইটা জিনিস কি একটু ভালোভাবে খেয়াল করি। এই টিটা বলতে আমরা বুঝাচ্ছি এই টিটা হচ্ছে HRT বা হাইড্রোলিক রিটেনশন টাইম যেটাকে বলি, বা বা হাইড্রোলিক ডিটেনশন টাইম যেটাকে বলি। আর এই টিসি বলতে আমরা কি বুঝাই? টিসি বলতে আমরা বুঝি হচ্ছে স্লাজেজ বা এসআরটি। ঠিক আছে? সলিড রিটেনশন টাইম অথবা স্লাজেজ অথবা এভারেজ টাইম দ্য মাইক্রোঅর্গানিজম স্পেন্ড ইন দ্য রিঅ্যাক্টর। ঠিক আছে? দ্যাট মিনস এইটাই হচ্ছে টিসি আর টি এই দুইটার মধ্যে হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে? টিসি দ্বারা আমরা বুঝবো এসআরটি আর শুধু টি দ্বারা বুঝবো হচ্ছে হাইড্রোলিক রিটেনশন টাইম। সো আমরা একটু চলে যাচ্ছি আমাদের স্লাইডে। সো আমরা যদি স্লাইডে চলে যাই তাহলে এই যে দেখেন আমাদের এক্স এর ইকুয়েশনটা আমরা পেয়েছি। আমি মাত্রই দেখিয়েছি আমরা কিভাবে ডিরাইভ করেছি, তাই না? বুঝা গেছে? কারো কোনো সমস্যা আছে? টিসি কি বললেন স্যার? এসআরটি নাকি এসটিআর? টিসি হচ্ছে এসআরটি। ঠিক আছে? আর শুধু টি হচ্ছে এইচআরটি, হাইড্রোলিক রিটেনশন টাইম। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? সো দ্যাট মিনস আমাদের এই ইকুয়েশনটা হচ্ছে এমএলএসএস এর জন্য। আর এই যে এখানে ভলিউমেট্রিক লোডিং বা সেটাকে হচ্ছে দেখেন আমরা রিঅ্যাক্টরের ভলিউমকে শুধুমাত্র এই সিম্বল দিয়ে প্রকাশ করতেছি। আর যখন ভলিউমেট্রিক লোডিং তখন এই সিম্বল দিয়ে প্রকাশ করতেছি। এখন দেখেন ভলিউমেট্রিক লোডিং রেট, যেটাকে ভলিউম অফ এল ইজ দ্য মাস অফ বিওডি ইন দ্য এফ্লুয়েন্ট ডিভাইডেড বাই কতটুকু আমাদের বিওডি আছে এফ্লুয়েন্টে ডিভাইডেড বাই দ্য ভলিউম অফ দ্য রিঅ্যাক্টর। দ্যাট মিনস আমার কতটুকু এনফ্লুয়েন্টে, যদি আমরা ছবিতে একটু চলে যাই আমাদের স্কিমেটিক ডায়াগ্রামে, দেখেন আমাদের ইনফ্লুয়েন্টে ভলিউমেট্রিক লোডিং এর সংজ্ঞা কি? ভলিউমেট্রিক লোডিং এর সংজ্ঞা হচ্ছে আমাদের কত মাস বিওডি আছে ইন দ্য এফ্লুয়েন্ট। আমাদের ইন দ্য এফ্লুয়েন্টে কত মাস বিওডি আছে? কিউ নট টাইমস এস নট। কিউ নট টাইমস এস নট কে সেটাকে ডিভাইড করব কি দিয়ে? রিঅ্যাক্টরে যে ভলিউম, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ভলিউমেট্রিক লোডিং। তাহলে আমরা যদি ইকুয়েশনটা খেয়াল করি, এই যে দেখেন আমাদের কিউ নট এস নট কত মাসের বিওডি আছে সেটা ইনফ্লুয়েন্টে, সেটাকে আমরা ভাগ করতেছি হচ্ছে আমাদের রিঅ্যাক্টরে যে ভলিউম, সেটা দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে ভলিউমেট্রিক লোডিং পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস এই ইকুয়েশনটা আমাদের ইম্পর্টেন্ট। আমাদেরকে ভলিউমেট্রিক লোডিং বের করতে বলতে পারে পরীক্ষায়। ঠিক আছে? সো এই ইকুয়েশনটা মুখস্থ করব আমরা, এটাও মুখস্থ করব। আচ্ছা, এরপরে হচ্ছে ফুড টু মাইক্রো অর্গানিজম রেশিও, যেটাকে আমরা F/M রেশিও বলতেছি। আচ্ছা, এই F/M রেশিও কোথায় আমরা ইউজ করেছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে কারো? F/M রেশিও আমি এটা কয়েকবারই বলেছিলাম। যখন হচ্ছে আমাদের ফাইনাল ক্লেরিফায়ার থেকে যে স্লাজটা সেটেল ডাউন হচ্ছে, সেটাকে আমরা যখন রিঅ্যাক্টরে ব্যাক করাচ্ছি,
সো তখন কিন্তু আমাদের F/m রেশিও মেইনটেইন করতে হচ্ছে। এইজন্য কিন্তু আমরা পুরাপুরি স্লাজটাই কিন্তু রিঅ্যাক্টরে ব্যাক করেছি না, কিছু অংশ ওয়েস্টার স্লাজও হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কোশ্চেনে বের করতে বলতে পারে যে F/m রেশিও বলতে আসলে F/m এর রেশিও বের করতে বলতে পারে ম্যাথের মধ্যে। আমরা একটু পরে ম্যাথ দেখব। সো F/m রেশিও বলতে বোঝাচ্ছে হচ্ছে এই Q naught S naught, এখানে সরি Q naught একটু দিয়ে নিবেন। এটা হচ্ছে Q naught। Q naught টাইমস S naught ডিভাইড বাই রিঅ্যাক্টরের যে ভলিউম আর হচ্ছে আমার রিঅ্যাক্টরে যে ml/s থাকবে সেইটার যে কনসেনট্রেশন, এই ২ টার গুণফল দিয়ে আমরা ভাগ করব Q naught S naught কে। দ্যাট মিনস আমার ইনফ্লুয়েন্ট এ যে বায়োমাস ইনফ্লুয়েন্ট এ যে আমার ফুড কনসেনট্রেশন সেটাকে আমার ভাগ করব হচ্ছে আমাদের রিঅ্যাক্টরের যে ভলিউম আর রিঅ্যাক্টরের বায়োমাস কনসেনট্রেশন দিয়ে। এই সমীকরণটা মনে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে রিসার্কুলেশন রেট QR। রিসার্কুলেশন রেট হচ্ছে R দিয়ে প্রকাশ করতেছি। সেটা হচ্ছে রিসার্কুলেশন ফ্লো, যেটা QR, সেটাকে আমরা ভাগ করব Q naught দিয়ে। এখানে একটু Q naught দিয়ে নিবেন। Q naught মানে হচ্ছে ইনফ্লুয়েন্ট। আমাদের ইনফ্লুয়েন্ট এর যে ফ্লো রেট ছিল সেটা দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে রিসার্কুলেশন রেশিও পেয়ে যাব। সো এই ইকুয়েশনটাও ইম্পোর্টেন্ট। দ্যাট মিনস আমাদের কি ইকুয়েশন আমাদের মুখস্থ করতে হবে এখানে, মেইনলি মনে রাখবো। প্রথম ইকুয়েশন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। ঠিক আছে? এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। আমাদেরকে এই ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে। আমাদেরকে এই ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে। এই ইকুয়েশনটা আসলে মনে না রাখলেও চলবে। কারণ হচ্ছে আমরা এইখান থেকে কিন্তু এর পরের ইকুয়েশনটা ডিরাইভ করেছিলাম, তাই না? এখান থেকে কিন্তু আমরা এই 7.8 থেকে কিন্তু আমরা 7.9 টা ডিরাইভ করেছিলাম। সো আমার মতে শুধুমাত্র 7.8 টা মনে রাখতে পারেন তাহলেই কাজ হয়ে যাবে। অথবা আপনি যদি চান এই 7.9 টা মনে রাখতে হবে। সো এই ২ টার যেকোনো একটা মনে রাখলেই হবে। ভলিউমেট্রিক লোডিং এর ইকুয়েশনটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের F/m রেশিওর ইকুয়েশনটা মনে রাখতে হবে। আর হচ্ছে রিসার্কুলেশন রেশিও। এই কয়েকটা ইকুয়েশন মনে রাখতে হবে। আর ফাইনালি যেটা মনে রাখতে হবে, ফাইনালি এর আগেও বলছি, ফাইনালি হচ্ছে আমাদের এই ছবিটা মনে রাখতে হবে। কারণ এই ছবিটা দেখে, দেখে আমাদের ম্যাথ করতে হবে। ঠিক আছে? সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ম্যাথে। সো আমরা এখন একটা এক্সাম্পল করব। সেই এক্সাম্পল থেকে এর পরবর্তীতে আমরা আরো কতগুলো জিনিস মানে এর পরবর্তীতে আপনাদের যে Google Classroom এ কতগুলো ম্যাথ দেওয়া আছে সেগুলো আপনারা বাসায় সলভ করবেন। কোন সমস্যা হলে আমার সাথে কনসাল্ট করবেন। কোন সমস্যা নেই। সো আমরা চেষ্টা করব সবকিছু কভার করে দেওয়ার জন্য এক্সাম্পলে। সো এক্সাম্পলটা ১ম এই আমরা দেখে নেই। এখানে কোশ্চেনে আসলে কি বলতেছে? যে an activated sludge system is to be used for secondary treatment of এত মিটার কিউব, ১০,০০০ মিটার কিউব পার ডে অফ মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন সেকেন্ডারি ট্রিটমেন্টে দ্যাট মিনস এই যে ভ্যালুটা এটা কি কিসের ভ্যালু আমার বলেন তো? এটা কিসের ভ্যালু? Q naught নাকি QW নাকি নাকি শুধু QR মানে QU কোনটা এটা? স্যার QW, কেন QW? কারণ স্যার এটা স্লাশ সিস্টেমের ওয়েস্ট ওয়াটার। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে যেই সিস্টেমটা করতেছি সেটাই হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাশ সিস্টেম। আচ্ছা, আমরা ১ম এ ছবিটা যদি একটু ড্র করি। এটা হচ্ছে আমার রিঅ্যাক্টর। এটা হচ্ছে আমাদের ফাইনাল ক্লারিফায়ার বা সেকেন্ডারি ট্রিটমেন্ট যেটাই বলি না কেন, সেকেন্ডারি ক্লারিফায়ার। আর এটা হচ্ছে স্লাজ ওয়েস্ট। আর এখানে হচ্ছে আমাদের এফ্লুয়েন্ট। ঠিক আছে? আমাদের হচ্ছে যে সেকেন্ডারি ট্রিটমেন্টের জন্য আমাদের কতটুকু ওয়েস্ট ওয়াটার আসতেছে, মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার, সেটা হচ্ছে আমাদের ১০,০০০ মিটার কিউব পার ডে। দ্যাট মিনস আমাদের ১০,০০০ মিটার কিউব পার ডে হচ্ছে Q naught। দ্যাট মিনস আমার এই ভ্যালুটা হচ্ছে Q naught। ঠিক আছে? সো এখানে হচ্ছে আমার Q naught সেটা হচ্ছে কত? 10K। ঠিক আছে? 10K মিটার কিউব পার ডে। আফটার দ্য প্রাইমারি ক্লারিফিকেশন দ্য BOD ইজ এত। আচ্ছা, এখন দেখেন আমাদের এই যে এখানে যে ওয়াটারটা আসতেছে সেটা কি প্রাইমারি ক্লারিফায়ার থেকে কি আসতেছে না ওয়াটারটা এরেশন ট্যাঙ্কে? দ্যাট মিনস এখানে বলতেছে কি আফটার দ্য প্রাইমারি ক্লারিফিকেশন দ্য BOD ইজ এত। আমরা কি জানি BOD বলতে? দ্যাট মিনস আমাদের যে BOD যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের যে
এখানে আমরা বুঝতে পারতেছি যে কতটুকু ফুড কনসেন্ট্রেশন আছে, আমাদের কতটুকু ফুড আছে। আমরা জানি কি ফুড কনসেন্ট্রেশন কি দিয়ে প্রকাশ করি আমরা? এস দিয়ে প্রকাশ করি, তাই না? এখন কথা হচ্ছে এটা কি এস নট হবে নাকি এস হবে না কি হবে? বলেন তো কেউ একজন? এটা হবে এস নট। দ্যাট মিনস আমার এস নট ছিল এনফ্লুয়েন্ট। কারণ কি? এখানে বলেই দিয়েছে আফটার দ্য প্রাইমারি ক্লারিফিকেশন। দ্যাট মিনস প্রাইমারি ক্লারিফিকেশন থেকে যেই ওয়াটারটা ওয়েস্ট ওয়াটারটা আসতেছে সেটাই কি আমাদের এখানে সিস্টেমের মধ্যে ঢুকতেছে এরেশন ট্যাঙ্কে। সেইজন্যই এটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে আমাদের এস নট। দ্যাট মিনস এস নট হচ্ছে ১৫০ মিলিগ্রাম পার লিটার। আমরা এর আগেও দেখিয়েছি আমাদের ইউনিট গুলাকে অবশ্যই এখানে কতগুলো ইউনিট দেওয়া আছে সেই অনুযায়ী রাখবো। দেখেন আমার এস এর জন্য ইউনিটটা কিসে রাখতে বলেছে? কেজি পার মিটার কিউবে রাখতে হবে। এক্স এর জন্য ইউনিটটা রাখতে হবে কি কেজি পার মিটার কিউব। যেহেতু এস এর জন্য আমার ইউনিটটা কেজি পার মিটার কিউবে রাখতে হবে, আমাকে ইউনিট দেওয়া আছে মিলিগ্রাম পার লিটার। দ্যাট মিনস মিলিগ্রাম পার লিটার থেকে আমরা যদি কেজি পার মিটার কিউবে যেতে চাই তাহলে কত দিয়ে ভাগ করব? বলেন তো? আমাদেরকে 1 মিলিগ্রাম পার লিটার ইকুয়াল টু কত কেজি পার মিটার কিউব বলেন? বলেন তো? 10 টু দি পাওয়ার -3। দ্যাট মিনস আমরা এই ভ্যালুটাকে যদি ১০০০ দিয়ে ভাগ করি তাহলেই পেয়ে যাব হচ্ছে এস নট এর ভ্যালু। এটা এস নট কেন বুঝতে পারছি? এই ১৫০ টা কেন এস নট? বুঝতে পারছি সবাই? যদি বুঝতে না পারি মানে রেসপন্ড করেন। না হলে কিন্তু আমি বুঝবো না যে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না। যদি না বুঝেন এখান থেকে একটা ম্যাথ পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি। স্যার একটু আবার বলেন স্যার। আচ্ছা, আমরা জানি কি? আমরা যে এর আগে যে ডায়াগ্রামটা ড্র করেছিলাম এটা ছিল এরেশন ট্যাংক। এরেশন ট্যাংকের পরে ছিল ফাইনাল ক্লারিফায়ার। ফাইনাল ক্লারিফায়ার পরে স্লাজ-টাজ আবার হচ্ছে রিটার্ন করানো হচ্ছে এরেশন ট্যাংকে। আর হচ্ছে এই যে আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা যে আসতেছে এরেশন ট্যাংকে এটা কোথা থেকে আসতেছে? এটা হচ্ছে প্রাইমারি ক্লারিফায়ার থেকে আসতেছে বা ঠিক আছে? সো প্রাইমারি ক্লারিফায়ার থেকে এই যে দেখেন প্রাইমারি ক্লারিফায়ার থেকে যে ওয়েস্ট ওয়াটারটা আসতেছে সেখানে আমার বিওডি লেভেল কত বলে দেওয়া আছে? ১৫০। দ্যাট মিনস আমাদের ইনফ্লুয়েন্ট এই সিস্টেমের জন্য আমাদের ইনফ্লুয়েন্টটা হচ্ছে ১৫০ যেটা এস নট দিয়ে আমরা প্রকাশ করতেছি। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা। এখন এরপরে বলতেছে কি? এর পরের অংশে ওরা বলতেছে যে আমাদেরকে যে it is desired to have not more than 5 মিলিগ্রাম পার লিটার ইন দ্য এফ্লুয়েন্ট। এফ্লুয়েন্ট বলতে আমাদের এই সিস্টেমের জন্য এফ্লুয়েন্ট কোনটা? আমরা যদি ভালো করে দেখি আমাদের এফ্লুয়েন্ট কোনটা ছিল? এটা না এফ্লুয়েন্টটা? আমাদের যে ফাইনাল ক্লারিফায়ার যেটাকে আমি এফসি দিয়ে প্রকাশ করতাম, লাস্ট ক্লাসও করেছি। সো আমাদের এফ্লুয়েন্ট ছিল এইটা। এই এফ্লুয়েন্ট এর জন্য যেই বিওডি সেটাই বলে দেওয়া হচ্ছে 5 মিলিগ্রাম পার লিটার। দ্যাট মিনস এটার জন্য আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম সিম্বলটা? এস নাকি এসই নাকি এস নট কি দিয়ে প্রকাশ করেছিলাম? স্যার এফি দ্বারা প্রকাশ করছিলাম না? এস দিয়ে। ঠিক আছে? বিওডির জন্য সবসময় এস দিয়ে প্রকাশ করবেন। এটা হচ্ছে ফুড কনসেন্ট্রেশন। ঠিক আছে? তার মানে আমার এখানে আমি এখানে নিয়ে আসছি আচ্ছা আমরা একটু হোল্ড করি আজানটা শেষ হোক।
আচ্ছা, দ্যাট মিনস আমার এটা কি, এই ভ্যালুটা হচ্ছে s, তাই না, এফ্লুয়েন্ট এর জন্য। ঠিক আছে, সো ইট ইজ ডিজায়ার্ড টু হ্যাভ নট মোর দ্যান 5 মিলিগ্রাম পার লিটার ইন দ্য এফ্লুয়েন্ট। সো এই s টা কোথায় ছিল, আমরা যদি ডায়াগ্রামটা দেখি, এই জন্য আপনাদের বলছি একটু মানে বাসায় পড়তে। দেখেন আমাদের এফ্লুয়েন্টে s ছিল, এখানে s, দ্যাট মিনস আমাদের এই s টাই হচ্ছে 5 মিলিগ্রাম পার লিটার। এখানেও s, দ্যাট মিনস এখানেও s। ঠিক আছে, সো s নট হচ্ছে শুধুমাত্র ইনফ্লুয়েন্টে। সো আমরা তাহলে ফিগারে বলতে পারি কি, আমরা যদি ফিগারটা ড্র করি তাহলে বলা আছে এটা হচ্ছে S। সো আমরা ধরলাম এখানে হচ্ছে S আছে। ঠিক আছে? এরপরে বলতেছে যে a completely mixed reactor is to be used and pilot plant analysis has established to the following kinetic values. আমার y এর ভ্যালু দিয়ে দিয়েছে, kd যেটা আমরা এর আগেও দেখেছি, kd এর ভ্যালু দিয়ে দিয়েছে, আর assuming an mLSS concentration হচ্ছে এত। আচ্ছা, mLSS বলতে আমরা কি বুঝিয়েছিলাম? কিসের ভ্যালু? x নাকি s নাকি q X নট, মানে কি mLSS X এর ভ্যালু বলেছিলেন। বলেন তো? x এর ভ্যালু। দ্যাট মিনস MLSS টা আমাদের কোথায় থাকবে? MLSS হচ্ছে এখানে। আমাদের হচ্ছে MLSS থাকবে হচ্ছে রিঅ্যাক্টরে। দ্যাট মিনস x টা আমাদের কোথায় ছিল? x টা ছিল রিঅ্যাক্টরে। সো x এর ভ্যালু হচ্ছে 3000 মিলিগ্রাম পার লিটার। দ্যাট মিনস মিলিগ্রাম পার লিটার থেকে আমাদের কেজি পার মিটার কিউবে নিতে হবে। কেন নিতে হবে? কারণ দেখেন আমাদের ফ্লো রেট গুলার ইউনিট কি? মিটার কিউবে না? এজন্যই আমরা মেইনলি মিটার কিউবে নিতেছি। ঠিক আছে? এরপরে হচ্ছে যে an underflow concentration of এত মিলিগ্রাম পার লিটার from the secondary clarifier. secondary clarifier কোনটা ছিল? এটা না? দ্যাট মিনস আমাদের এখানে বলতেছে যে underflow concentration of এত। দ্যাট মিনস আমাদের এখানে যে underflow টা concentration, সেখানে আমাদের কি ছিল? xu ছিল নাকি xe ছিল নাকি কি ছিল? বলেন তো? আমরা যদি ছবিতে চলে যাই, সেটা ছিল আন্ডারফ্লো কনসেন্ট্রেশন কত ছিল? আমাদের xu। আর কিউটা ছিল কি? কিউটা ছিল ফ্লো রেট। দ্যাট মিনস এই ভ্যালুটা হচ্ছে আমার 1000 10K। বুঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। দ্যাট মিনস এটা হচ্ছে আমার xu। ঠিক আছে? কারণ এখানে বলে দিয়েছে আন্ডারফ্লো কনসেন্ট্রেশন অফ এত ফ্রম দ্য সেকেন্ডারি ক্লারিফায়ার। আমাদের এখানে সেকেন্ডারি ক্লারিফায়ার ছিল কোনটা? এটা। সো আমরা এখন সবকিছু জিনিস আমরা জানতে পেরেছি যে আমাদের কোশ্চেনে কি, কি ডাটা দেওয়া আছে আমরা বুঝতে পেরেছি। সো এই কোশ্চেনটা পেলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এরকম ডায়াগ্রামটা ড্র করব। ডায়াগ্রামে কোথায় কি ভ্যালু আমরা একটু লিখে ফেললে আমরা খুব ইজিলি জিনিসটাকে ডিরাইভ করতে পারবো। সো এরপরে হচ্ছে আমাদেরকে কি, কি বের করতে বলছে? যে দা ভলিউম অফ দ্য রিঅ্যাক্টর। ভলিউম অফ দ্য রিঅ্যাক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? এই ভলিউমের সাইনটা দিয়ে। তারপর হচ্ছে the mass and the volume of solids that must be wasted each day. আচ্ছা, এই অংশটা আমরা পরে দেখতেছি। আর হচ্ছে রিসাইকেল রেশিও। দ্যাট মিনস রিসাইকেল রেশিওর একটা ইকুয়েশন আমরা দেখেছিলাম, আর এর ভ্যালুটা আমাদের চেয়েছে। সো এখন এই ভলিউম বের করার জন্য আমরা যে ইকুয়েশনটা প্রথমে যাব, আমরা খুব একটা ইম্পর্টেন্ট যে ইকুয়েশনটা একটু আগে দেখেছি, 1/Tc ইকুয়াল টু, আচ্ছা আমি পরের স্লাইডে চলে যাই। এই যে 1/Tc ইকুয়াল টু Q টাইমস Y S নট মাইনাস S ডিভাইড বাই ভলিউম টাইমস X ইনটু KD। সো আমাদের এই ইকুয়েশন থেকে আমরা খুব ইজিলি ডিরাইভ করতে পারি। এখন প্রবলেম হচ্ছে আমাদের TC এর মানটা জানি না। TC কি ছিল? TC আমাদের সমীকরণে ছিল SRT। আমাদের কোশ্চেনে কিন্তু TC এর ভ্যালু দেওয়া নাই। এখন TC এর ভ্যালুটা যদি আমরা পেতে চাই তাহলে আমরা চলে যাব আচ্ছা আচ্ছা, TC এর ভ্যালুটা আমাদের একটা চার্ট দেওয়া আছে। সেই চার্টটা আমি আপনাদের পরে শো করতেছি। সেই চার্ট থেকে আমরা নিয়েছি মেইনলি TC এর ভ্যালুটা। ঠিক আছে? সেই চার্টের মধ্যে দেওয়া আছে যে আমাদের যখন কমপ্লিটলি মিক্স এরেটর থাকবে তখন TC এর ভ্যালু কত আসবে। আমাদের যখন এক্সটেন্ডেড এরেশন ইউজ করব তখন TC এর ভ্যালু কত আসবে। এই ভ্যালুগুলো আমি আপনাদের চার্টটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব, কোনো সমস্যা হবে না। সেই চার্ট থেকে আমরা নিয়েছি এই SRT যদি আমাদের কমপ্লিটলি মিক্সড এরেশন হচ্ছে, সেখানে আমাদের এসআরটি এর ভ্যালু হচ্ছে 10 ডেজ। এখানে বলে দিয়েছে মিনিমাম হতে হবে 4 থেকে 15 এর মধ্যে। সো আমরা ধরে নিয়েছি 10 ডেজ। সো 10 ডেজ ধরার পর এখানে আমরা টিসি এর ভ্যালু বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু এক্স এর মানটা আমরা জানি। এক্স এর মান কোনটা ছিল বলেন তো? এক্স এর মান কোনটা ছিল? mg per l। এই যে 3000, তাই না? MLSS কনসেন্ট্রেশন। সো এটা হচ্ছে আমাদের এক্স এর মান। ভলিউম আমাদের বের করতে হবে। আমরা ওয়াই এর মান জানি। আমরা এখানে কোন কিউ বসাবো বলেন তো? এটা হচ্ছে আমাদের কিউ নট এর ভ্যালু বসাবো। ঠিক আছে?
আর এস নট মাইনাস এস আর কেডি এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে, এই যে কেডি এর ভ্যালু কত। সো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের এই যে এস নট এস এর মান এগুলো হচ্ছে সব কিন্তু কিসে নিচ্ছি, সবগুলো ইউনিট আমরা কিন্তু মিলিগ্রাম পার লিটার রাখতেছি না, আমরা কেজি পার মিটার কিউবে নিচ্ছি। ঠিক আছে, দ্যাট মিনস আমরা যদি প্রত্যেকটা ভ্যালু বসাই দেন আমরা একটা ভলিউম পেয়ে যাব। সো এই ভলিউম বের করা পর্যন্ত কি কারো কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা চলে যাব হচ্ছে এর পরবর্তীতে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমাদেরকে বের করতে বলতেছে যে মাস the mass and the volume of solids that must be wasted each day. আচ্ছা, সো আমরা যদি ছবিটা একটু আঁকি, আমরা যদি আমাদের ছবিটা একটু আঁকি, সো আমাদের কি বলতেছে যে আমাদের মাস আর ভলিউম অফ দ্য সলিড দ্যাট মাস্ট বি ওয়েস্টেড ইচ ডে, দ্যাট মিনস প্রত্যেক ডেতে কতটুকু সলিড অথবা সলিড ওয়েস্ট হচ্ছে সেই জিনিসটা আমাদের বের করতে হবে। দ্যাট মিনস আমাদের সলিড ওয়েস্ট ছিল কোন জায়গাটা, ওয়েস্টের স্লাজ সেই পোর্শনটা, তাই না? দ্যাট মিনস এই পোর্শনটাতে কিন্তু আমাদের ওয়েস্টের স্লাজ ছিল। এখন আমরা যদি আমাদের ডায়াগ্রামটা খেয়াল করি, তার মানে আমাদের কি ছিল ওয়েস্টের স্লাজের জন্য QW XU, এটা কোথা থেকে আসছে এটা আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছি। QW XU আমরা যদি ডায়াগ্রামটা মনে রাখি, এই যে দেখেন আমাদের স্লাজ ওয়েস্ট, দ্যাট মিনস QW XU। সো এই QW XU থেকে আমরা বের করব যে কতটুকু মাসের স্লাজ ওয়েস্ট হয়েছে আর সেখান থেকে আমরা ভলিউমটা বের করতে পারি। ঠিক আছে, সো আমরা এখান থেকে কিভাবে বের করব? সো আমরা এখানে একটা ইকুয়েশন জানি, ইকুয়েশনটা হচ্ছে আমাদের আমরা এই ইকুয়েশনটা সবাই জানি, টিসি এর এই ইকুয়েশনটা। জি স্যার। আচ্ছা, এই ইকুয়েশনটা যে আমরা একটু আগে যে ইকুয়েশনগুলো ডিরাইভ করেছি সেখানে আমরা পাবো ইকুয়েশন নাম্বার 7.7 থেকে, এই যে এখানে বলে দেওয়া আছে আমরা 7.7 ইকুয়েশন থেকে মেইনলি ইকুয়েশনটা পাবো। এই ইকুয়েশনটা যদি আমরা ডিরাইভ করি তাহলে থাকতেছে কি QW XU। আমরা একটু আগে দেখেছি আমাদেরকে বের করতে হবে QW আর XU এর মান। ঠিক আছে, সো আমাদের মেইন কত মাসের সলিড ওয়েস্টেড হচ্ছে পার ডেতে সেটা হচ্ছে এই QW XU। এখন আমাদেরকে বের করতে হবে ভলিউম। ঠিক আছে, কত ভলিউমের সলিড ওয়েস্টেড হচ্ছে ইচ ডেতে। সো আমাদের যদি ভলিউম বের করতে হয় এখান থেকে তাহলে আমরা কি করব বলেন তো? এই ভ্যালুটাকে কি দিয়ে ভাগ করব বা কি দিয়ে গুণ করব বলেন? ইউনিটটা একটু ভালো করে দেখেন। মাস বলতে আমরা ইউনিট দিচ্ছি কেজি, তাই না? মাস বলতে আমরা তো জানি যে কত ভরের সেটা হচ্ছে কেজি, তাই না? আর এখানে বলে দিয়েছে পার ডে তে আমাদের নিতে হবে, দ্যাট মিনস কেজি টাইম পার দিয়ে ডে। গুণ সো করব। কিভাবে টাইম দিয়ে, দ্যাট মিনস আমাকে যদি ভলিউমে আনতে হয়, আমার যদি উত্তরটা ভলিউমে আনতে হয় তাহলে কি করতে হবে, এখানে কেজি পার ডে কে কি করতে হবে, কেজি পার ডে কে আমাকে আনতে হবে মিটার কিউব পার ডে তে। এখন মিটার কিউব পার ডে তে আনার জন্য কি করা যেতে পারে বলেন তো? আমরা এই ভ্যালুটা পেয়েছি কি QW XU ইকুয়াল টু 483.3। দ্যাট মিনস এই ভ্যালুটাকে যদি আমি এই ভ্যালুটাকে যদি আমি এই ভ্যালুটাকে যদি আমি XU টা কি ছিল, আমাদের XU এর ইউনিট কি ছিল বলেন তো? এমজি XU পার এল কেজি পার মিটার কিউব। মিটার কিউব। সো আমরা যদি এই XU দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব, তাহলে ইউনিটটা পাবো মিটার কিউব পার ডে। দ্যাট মিনস আমাদের QW এর যে ভ্যালু সেটাই হচ্ছে কত ভলিউমের, ভলিউম অফ ওয়েস্টেড স্লাজ পার ডে। বুঝা গেছে? এই যে QW হচ্ছে ভলিউম অফ ওয়েস্টেড স্লাজ পার ডে। কেন QW বুঝা গেছে বিষয়টা? বুঝা গেছে কেন QW? হুম। সবাই বুঝতে পারছি? না বুঝতে পারলে বলি। বুঝা গেছে কেন QW? আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের, যদি আমাদেরকে এই জায়গায় কোশ্চেন পড়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে কি ভলিউম চেয়েছে নাকি মাস চেয়েছে। যদি মাস চায় তাহলে আমাদেরকে বের করতে হবে QW XU। আর যদি আমাদের ভলিউম চায় তাহলে এই QW XU এর যে ভ্যালুটা পাবো সেটাকে আমি যদি XU দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা ভলিউম পেয়ে যাব। ঠিক আছে, সো এরপরে চলে আসবো আমাদেরকে যে মাস ব্যালেন্স যে ইকুয়েশনটা দেখেছি সেই ইকুয়েশনটাকে আমাদেরকে দেখতে হবে, আমাদের বের করতে হবে রিসাইকেল রেশিও আর এর মান।
সো আমরা যদি একটু ডায়াগ্রামটা আবার একটু স্যার, আঁকি। হ্যাঁ, বলেন। এই জায়গাটা একটু কনফিউশন ছিল স্যার, বুঝতে পারিনি। কোন স্যার, এটার জায়গাটা? ইউনিটটা ডিসচার্জের ইউনিট হলো কেন ভলিউম বলাতে? আচ্ছা, ভলিউম বলাতে ডিসচার্জ কেন হচ্ছে, এই যে কিউডব্লিউ কেন হচ্ছে? দেখেন, আমাদের এখানে কত মাস অফ সলিড ওয়েস্টেড পার ডে আমরা এইখান থেকে খুব ইজিলি বের করতে পারতেছি। কিউডব্লিউ এক্সইউ হচ্ছে আমাদের কত মাস ওয়েস্টেড স্লাজ, সেটা আমরা পাচ্ছি। ঠিক আছে? কিউডব্লিউ এক্সইউ কেন সেটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, দ্যাট মিনস কিউডব্লিউ এক্সইউ এখানে এতটুকু পর্যন্ত বের করতে পারছি। এখন এইখান থেকে আমি যদি ভলিউম বের করতে চাই, এটা হচ্ছে আমার মাস, কারণ কি? কেজিতে আছে ইউনিটটা, তাই না? কেজি পার ডে। আমাকে বলছে কত মাস পার ডে তে। সো এটা কেজি। মাসটা আমরা কেজিতে বের করেছি। এখন আমার এইখান থেকে যদি আমি কেজি পার এখান থেকে যদি আমি মিটার কিউব পার ডে তে নিতে চাই, আমার ভলিউম মানে কি? ভলিউম মানে কি? মিটার কিউব না? আমরা বলে দিয়েছি কি? ভলিউম অফ সলিড পার ডে। দ্যাট মিনস কি? আমার উত্তরটা আসতে হবে মিটার কিউব পার ডে। সো আমি এখান থেকে যদি মিটার কিউব পার ডে তে নিতে চাই, তাহলে কি করতে হবে বলেন তো? কোনটা দিয়ে ভাগ দিব? কিউ দিয়ে ভাগ দিব নাকি এক্সইউ দিয়ে ভাগ দিব বলেন তো? আমাকে কেজিটা কাটতে হবে। কেজিটা কাটার জন্য কি করতে হবে? এক্সইউ দ্বারা ভাগ করতে হবে। এক্সইউ দ্বারা ভাগ করতে হবে। আর আমার থাকতে হবে মিটার কিউব। দ্যাট মিনস আমাদের মিটার কিউব চলে আসতেছে। যদি আমরা এক্সইউ দিয়ে ভাগ করি তাহলে উপরে থাকতেছে মিটার কিউব, তখন মিটার কিউব পার ডে থাকতেছে। আর কেজিটা কাটাকাটি চলে যাচ্ছে। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা। এরপরে হচ্ছে আমরা যদি আমাদের যদি রিঅ্যাক্টরটা একটু আগে আমি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি বারবার এই ছবিটা সেম ছবিটা আঁকতেছি। কারণ হচ্ছে এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। এই ছবিটাই মেইন হচ্ছে বিষয় এখানে। ঠিক আছে? এখন আমরা খেয়াল করব হচ্ছে শুধুমাত্র এই পোরশনটুকু খেয়াল করব। দ্যাট মিনস আমাদের হচ্ছে এই যে ফাইনাল ক্লারিফায়ার এর পোরশনটা আমরা একটু খেয়াল করব। সো আমরা আমাদের ডায়াগ্রামে চলে যাই। আমরা এখন ডায়াগ্রামে ফাইনাল ক্লারিফায়ার এর পোরশনটা যদি একটু খেয়াল করি, দ্যাট মিনস আমরা শুধুমাত্র এই পোরশনটা একটু যদি খেয়াল করি। সো এখানে থেকে যদি আমরা মাস ব্যালেন্স ইকুয়েশনটা করি, দেখেন এখানে কি জিনিস ইন হচ্ছে আর কি জিনিস আউট হচ্ছে বলেন তো? এখান থেকে এই জিনিসটা ইন হচ্ছে, তাই না? দ্যাট মিনস আমরা লিখতে পারি কি? কিউ নট প্লাস কিউ আর, একটু ভালোভাবে দেখেন কিন্তু জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, টাইমস এক্স ইকুয়াল টু, ঠিক আছে? আর আমাদের আউট হচ্ছে কি? কিউ নট মাইনাস কিউ ডাব্লিউ, কিউ নট মাইনাস কিউ ডাব্লিউ টাইমস কত? টাইমস এক্স ই। আর কি আউট হচ্ছে? এই অংশটা কিউ এক্স প্লাস কিউ ইউ এক্স ইউ। লেখা যায়? লেখা যায় জি এতটুকু? স্যার। আচ্ছা, এখন এখান থেকে আমি আরেকটু মডিফাই করব জিনিসটাকে। সেটা হচ্ছে বাম সাইডে রাখলাম কিউ নট প্লাস কিউ আর টাইমস এক্স ইকুয়াল টু এক্স ই টাইমস, আচ্ছা, এক্স ই টাইমস কিউ নট মাইনাস কিউ আর। এখানে আরেকটা জিনিস কি, আমরা যখন ইকুয়েশনটা অ্যাজাম্পশন করেছি তখন আমরা কি বলেছিলাম? এই এফ্লুয়েন্ট আর ইনফ্লুয়েন্টের জন্য এক্স নট আর এক্স ই এর ভ্যালু কি নেগলিজিবল বলেছিলাম না একটু আগে? দ্যাট মিনস এই এক্স ই এর যে পোরশনটা সেই পোরশনটাকে আমরা 0 করে দিচ্ছি। বুঝা গেছে? সো আমি এই পোরশনটা আর লিখলাম না। বুঝা যাচ্ছে তো কি পড়াচ্ছি? বুঝা গেছে কেন আমি এক্স ই জি এর স্যার। পোরশনটা লিখি নাই? আচ্ছা, সো আমি এক্স এর পোরশনটা লিখলাম না, কারণ কি? আমরা জানি হচ্ছে এই এফ্লুয়েন্ট এর জন্য এই যে বায়োমাসের যে কনসেনট্রেশন আর ইনফ্লুয়েন্ট এর জন্য যে কনসেনট্রেশন সেগুলো হচ্ছে আমাদের 0, মানে নেগলিজিবল। অন্যান্য পয়েন্টে এই যে এখানে এক্স এইসব জায়গায় যে বায়োমাস কনসেনট্রেশন সেগুলোর তুলনায় খুবই নগণ্য। এইজন্যই এক্স এর মান 0। সো এক্স টাকে আমি অমিট করে ফেললাম। আর এখন হচ্ছে কিউ ইউ টাইমস এক্স ইউ থাকতেছে, তাই না? এখন কিউ ইউটাকে দেখেন, কিউ ইউটা এই সিস্টেম দিয়ে আসতেছে, আসার পরে দুইটা ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে কিউ আর আর একটা হচ্ছে কিউ ডাব্লিউ। দ্যাট মিনস কি বলা যায়? কিউ ইউ ইকুয়াল টু কিউ আর, কিউ ইউ ইকুয়াল টু কিউ আর প্লাস কিউ ডাব্লিউ লেখা যায়? লেখা যায়? দ্যাট মিনস আমি এই জি কিউ স্যার। ইউ এর পরিবর্তে এখন এই টার্মটুকু লিখবো, কিউ আর প্লাস কিউ ডাব্লিউ। দ্যাট মিনস ইকুয়াল টু কিউ আর প্লাস কিউ ডাব্লিউ টাইমস কত আসবে? এক্স ইউ। বুঝা গেছে এতটুকু কিভাবে আসছে? এই যে এই জিনিসটা কিভাবে আসছে?
বুঝতে পারছি সবাই? সবাই কি বুঝতে পেরেছি আমরা? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে এখানে ঠিক সেম কাজটাই করছে ওরা। এই যে ওরা হচ্ছে মাস ব্যালেন্সের শুধুমাত্র ফাইনাল ক্রেডিফায়ার যে অংশটুকু সেই অংশটুকু নিয়ে এই ইকুয়েশনটা লিখেছে। লেখার পরে এই যে দেখেন আমাদের XE এর মানটা হচ্ছে আমরা নেগলিজিবল বলতেছি। দ্যাট মিনস আমাদের এই পুরা পোরশনটা হচ্ছে 0। সো এইজন্যই এখানে 0 করে দিয়েছে। এরপরে হচ্ছে এই যে এই সাইডে Q0 প্লাস QR থাকতেছে। আর এই যে আমাদের এই পোরশনটাকে কি বলেছিলাম আমরা? এই পোরশনটাকে আমরা বলেছিলাম QU, তাই না? QU ইকুয়াল টু QR প্লাস QW। সো এই পোরশনটুকু রেখেছে। সো এরপরে আমাদের দরকার হচ্ছে QR এর জন্য একটা ফর্মুলা জেনারেট করা। কারণ কি? কারণ হচ্ছে আমাদের বলেছে রিসার্কুলেশন রেশিওটা বের করতে। দ্যাট মিনস R। এখন R বলতে আমরা কি জানি? R ইকুয়াল টু QR বাই Q0, তাই না? এখন আমাদের যেই যেই সমস্ত ডাটাগুলা দেওয়া আছে সেখানে QR টা দেওয়া নেই। দ্যাট মিনস আমার QR টা জানতে হবে। এজন্যই আমরা এই জিনিসটা ডিরাইভেশন করেছি। এখন হচ্ছে এই যে QR এর ফরমেটে আমাদের চলে আসতেছে। দেখেন, সরি এখানে Q0 আসবে। দেখেন আমাদের X এর মান জানি, Q0 এর মান জানি। জানি না? জানি? নাকি কোথাও কোনো সমস্যা আছে? আচ্ছা জানি। আচ্ছা, X এর মান জানি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই QW আর XU এটার মান কি আমরা জানি বলেন তো? কেউ একজন বলেন তো এটার মানটা কি আমরা জানি? জি স্যার, QWXU তো বের করলাম এর আগে। এই যে QW XU এর ভ্যালুটা আমরা এই যে মাত্রই বের করেছি, তাই না? সো আমরা এখানে QW XU এর ভ্যালুটা বসাবো আর Q0 X এর ভ্যালু আমরা জানি আর XU আর X এই দুইটার ভ্যালু কি আমরা জানি? বলেন তো? XU টা কোথায় ছিল? আমাদের এই যে কোশ্চেনে যেটা XU বলেছে জানি। XU কোনটা ছিল বলেন তো? আর ওই যে এই জানি 10,000 হ্যাঁ 10,000 হচ্ছে XU আর এটা X হচ্ছে স্যার MLSS কনসেন্ট্রেশন 3000। 3000। ঠিক আছে? দুটোটাই MLSS কনসেন্ট্রেশন। একটা হচ্ছে আন্ডারফ্লোর জন্য, এই যে আন্ডারফ্লোর জন্য যেটা হচ্ছে মানে ওই যে ওয়েস্ট সেকেন্ডারি ক্লেরিফায়ার থেকে যে অংশটা ওয়েস্টেড করা হচ্ছে দ্যাট মিনস ব্যাক করিয়ে দেওয়া হচ্ছে সেই অংশটার জন্য XU। আর এটা হচ্ছে যে আমাদের এই X টা হচ্ছে আমাদের রিঅ্যাক্টরের জন্য MLSS এর কনসেন্ট্রেশন। ঠিক আছে? সো আমরা এই দুইটা ভ্যালুও কিন্তু জানি। সো আমাদের এই ইকুয়েশনের প্রত্যেকটা ভ্যালু যদি মান বসাই আমরা QR এর মানটা পেয়ে যাব। সো আমাদের QR এর মান পেয়ে গেছে। এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে যে এই যে এখানে যে X এর ভ্যালু গুলা XU তারপরে হচ্ছে আমাদের যে X এর ভ্যালু গুলা এগুলো কিন্তু সবগুলাকে আমাদের কেজি পার মিটার কিউবে কনভার্ট করতে হবে। বারবার বলতেছি অনেকে কনভার্সন করে না। কনভার্সন না করলে আপনাদের উত্তর ডিফারেন্ট আসবে। সো আমাদের QR এর মানটা পেয়ে গেছি। ফাইনালি আমরা যেটা করব আমাদের চেয়েছে রিসার্কুলেশন রেশিও। রিসার্কুলেশন রেশিও বলতে আমরা কি জানি? QR বাই Q0 এখানে Q0 দিয়ে নিয়েন একটু। সো আমাদের যদি QR এর যে ভ্যালুটা পেয়েছি সেটাকে আমাদের Q0 এর ভ্যালু আমাদের দেওয়াই ছিল কোশ্চেনে। সেখান থেকে আমরা সহজেই রিসার্কুলেশন রেশিওর ভ্যালুটা বের করতে পারি। সবাই বুঝতে পারছি এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে দ্যাট মিনস আমাদের এই প্রবলেমটা আমাদের সলিউশন হয়ে গেল। তাই না? আমাদের এই A, B, C তিনটাই কিন্তু সলিউশন হয়ে গেল। এখন আমি আপনাদের আরো কয়েকটা জিনিস এখানে সলিউশন দেখাতে চাচ্ছি। আরো ৩ টা জিনিস আমরা বের করতে যাবো। D, E, F. D তে আমি বের করব হচ্ছে HRT। HRT বলতে আমরা কি জানি? হাইড্রোলিক রিটেনশন টাইম। ঠিক আছে? আর বের করব হচ্ছে F/m এর ভ্যালুটা। কারণ হচ্ছে আপনাদের যে ম্যাথ প্রবলেম দিয়েছি আমি Google Classroom-এ সেখানে F/m এর ভ্যালু কিভাবে বের করে সেগুলা দেওয়া নাই। কিন্তু সেই রিলেটেড ম্যাথ আছে। আপনাদের পরীক্ষাও আসতে পারে। সেজন্য আমি এখন ক্লাসে একটু ওভারভিউ করে দিব। আর হচ্ছে ভলিউমেট্রিক লোডিং এগুলাও আসে পরীক্ষায়। সো F/m, HRT আর ভলিউমেট্রিক লোডিং এই ৩ টা কিভাবে বের করতে পারি? সো আমরা একটু খালি স্পেসে চলে যাই তাহলে আমাদের ডেসক্রাইব করতে পারবো। সো আমাদের এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি। সো আমি প্রথমে চলে যাচ্ছি HRT। HRT বের করতে পারি কিভাবে আমরা? বলেন HRT এর ফর্মুলাটি কি? HRT কিভাবে বের করতে পারি বলুন তো? আমরা ভলিউম জানি রিঅ্যাক্টরের, জানি? সেটাকে যদি আমরা Q0 দিয়ে ভাগ করি তাহলে আমরা HRT পেয়ে যাব। ঠিক আছে? এরপরে আসতেছে আমরা F/m কিভাবে বের করতে পারি? F/m এর আমাদের একটা ফর্মুলা আমি একটু আগে দেখিয়েছিলাম। মনে আছে আপনাদের?
আর Q F is not divided by volume into এই যে ডিভাইড বাই ভলিউম টাইমস এক্স। সো আমরা যদি এই ফর্মুলাটা এখানে লিখি, Q নট S নট ডিভাইড বাই ভলিউম টাইমস এক্স। দ্যাট মিনস আমরা কি এই Q নট এর ভ্যালু জানি, S নট এর ভ্যালু জানি, ভলিউমের ভ্যালু জানি, X এর ভ্যালুটা জানি। ঠিক আছে, সো আমরা F বাই M এর ভ্যালুটা পেয়ে যাব। এইখানে সব থেকে ইম্পর্টেন্ট যেই বিষয়টা সেটা হচ্ছে F বাই M এর ইউনিটটা কি হবে। আপনি যে ভ্যালুটা পাবেন ইউনিট কি লিখবেন বলেন তো? এই ইউনিট লেখাটাতে অনেকেই ভুল করে, এই জন্যই মার্কসটা কাটা যায়। F বাই M এর যে ইউনিট সেই ইউনিটটা আসবে হচ্ছে আমার কেজি বিওডি পার কেজি এমএলএসএস ডে। বুঝা গেছে? এটা হচ্ছে আমার F বাই M এর ইউনিট। এই ইউনিটটা না লেখলে কিন্তু আপনার অঙ্কটা ভুল হচ্ছে। সো F বাই M এর যে ভ্যালুটা পাবেন সেই ভ্যালুটার সাথে ইউনিট দিবেন কেজি বিওডি পার কেজি এমএলএসএস ডে। ঠিক আছে, এরপরে হচ্ছে F বাই M বের করা পেরে গিয়েছি। এরপরে হচ্ছে আমাদের ফাইনালি যেটা ছিল সেটা হচ্ছে ভলিউমেট্রিক লোডিং। সো ভলিউমেট্রিক লোডিং এর জন্য আমরা ফর্মুলা জানি। ভলিউমেট্রিক লোডিং এর জন্য কি জানি? Q নট S S not নট divided by ডিভাইড বাই ভলিউম। সো আমাদের এখানে যদি সবগুলা ভ্যালু বসিয়ে দিই দেন আমরা ভলিউমেট্রিক লোডিং এরও একটা ভ্যালু পেয়ে যাব। এই অংশগুলো এখানে রাখি নাই স্লাইডে, কারণ এই অংশগুলো খুবই সহজ, বাট এই অংশগুলো খুব কঠিন ছিল স্লাইডের যে এই অংশগুলো লেখা ছিল। কারো কি কোনো সমস্যা আছে এতটুকু পর্যন্ত? না স্যার। আচ্ছা, যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই।